দারুণ একটি ভিজুয়াল এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কাঞ্জি মুখস্থ করতে করতে কি হাঁপিয়ে উঠেছেন? আজ আমরা চিরাচরিত ওই মুখস্থবিদ্যা থেকে বেরিয়ে আসব। আমরা জাপানিজ পরিবার আর সম্পর্ক বোঝানোর জটিল কাঞ্জিগুলোকে এমন একটা দারুণ গল্পের মাধ্যমে ভেঙে ভেঙে শিখব যে চাইলেও আর ভুলতে পারবেন না। চলুন আজকের এই লার্নিং জার্নির ধাপগুলো ঝটপট একটু দেখে নিই। প্রথমে থাকছে ইন্ট্রো, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, এরপর কোর, আই অ্যান্ড সেলফ, তারপর ফাউন্ডেশন, প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি, 4 নম্বরে ব্রাঞ্চেস, সিবলিংস, এরপর নিমোনিক অ্যান্ড ম্যাট্রিক্স এবং একদম শেষে থাকছে টেস্ট ইয়োরসেলফ বা নিজেকে যাচাই করার সুযোগ। স্ক্রিনের এই চমৎকার ম্যাপটি খেয়াল করুন। একে আমরা বলছি দ্য এক্সপ্যান্ডিং সার্কেল। এটি মূলত মানুষের সামাজিক আর মানসিক সচেতনতার ঠিক যেভাবে বিকাশ ঘটে সেটাকে রিপ্রেজেন্ট করে। একদম কেন্দ্রে থাকে আমাদের আত্মসত্তা বা নিজে, সেখান থেকে পরিধিটা একটু বেড়ে পৌঁছায় আমাদের বাড়িতে, এরপর বাবা, মা, আর একদম বাইরের স্তরে গিয়ে যুক্ত হয় ভাই বোনেরা। এই ফ্রেমওয়ার্কটা একবার মাথায় গেঁথে নিলে দেখবেন কাঞ্জিগুলো আর এলোমেলো লাগছে না, বরং মনে হবে যেন একটা সুন্দর লজিক্যাল কাঠামোর মধ্যে গাঁথা আছে। আমাদের দ্বিতীয় সেকশন, কোর, আই অ্যান্ড সেলফ। চলুন এক্সপ্যান্ডিং সার্কেলের ঠিক কেন্দ্র বা একদম ভেতর থেকেই আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক। এবার এই নিমোনিক সমীকরণটার দিকে একটু তাকান। বিষয়টা কি দারুণ না? নিজস্বতা বা নিজের ব্যক্তিগত জিনিসপত্রের কনসেপ্টটা কিভাবে নিখুঁতভাবে আমি বা ওয়াতাশির কাঞ্জি তৈরি করেছে দেখুন। এর বাম পাশের অংশটা নির্দেশ করে শস্য বা ব্যক্তিগত ফসলকে, আর ডান পাশের অংশটা বোঝায় ব্যক্তিগত অধিকার। এই দুটো উপাদান মিলে নিজের একান্ত ব্যাপারগুলোকে ঠিক কতটা সুন্দরভাবে তুলে ধরে ভাবা যায়। এর ধারাবাহিকতায় নিজে বা জি কাঞ্জিটির উৎপত্তি কিন্তু আরও বেশি চমকপ্রদ। শুনলে অবাক হবেন, এটি মূলত একটি নাকের ছবি থেকে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাক। এর পেছনে কারণটাও বেশ মজার। জাপানি সংস্কৃতিতে কেউ যখন আমি বা নিজে বোঝাতে চায় তখন সে নিজের নাকের দিকে আঙুল নির্দেশ করে। প্রাচীন পিক্টোগ্রাফগুলোতে স্পষ্ট একটা নাকের ছবি ছিল, যা যুগ যুগ ধরে বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক কাঞ্জি সোজা রেখাগুলোতে রূপ নিয়েছে। তাই এর পর থেকে এই কাঞ্জিটা দেখলেই একটা নাকের কথা কল্পনা করে নিতে পারেন। আমাদের 3 নম্বর সেকশন, ফাউন্ডেশন, প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি। এবার সার্কেলের পরিধিটা কিছুটা বাড়িয়ে চলুন আমাদের ফাউন্ডেশন বা পরিবারের দিকে এগিয়ে যাই। এই স্লাইডের সবচেয়ে অসাধারণ বিষয়টা হলো এই কাঞ্জিটা আক্ষরিক অর্থেই একটা সুন্দর ছোট গল্প বলে। খেয়াল করুন, দাঁড়ানো বা স্ট্যান্ড, তার ঠিক নিচে গাছ বা ট্রি এবং পাশে দেখা বা সি, এই 3টি সম্পূর্ণ আলাদা অংশ মিলে তৈরি হয়েছে অভিভাবক বা ওয়া এর কাঞ্জি। দৃশ্যটা একবার কল্পনা করুন তো, যেন একজন বাবা বা মা একটা উঁচু গাছে দাঁড়িয়ে দূরে থাকা সন্তানের দিকে খুব সতর্ক আর স্নেহময় দৃষ্টিতে নজর রাখছেন। একটা কাঞ্জির ভেতরে লুকিয়ে থাকা এই আবেগটা সত্যি দারুণ, তাই না? এবার ধরুন আমরা উভয় দিক বোঝাতে চাইছি। হতে পারে বাবা মা দুজনেই বা আমাদের 2 হাত। এই রিও নামের কাঞ্জিটা মূলত এসেছে একটা নিখুঁত ব্যালেন্স বা দাড়িপাল্লার চিত্র থেকে। কাঞ্জিটার স্ট্রাকচারের দিকে একটু খেয়াল করলেই দেখবেন এর 2 দিক একদম সমান, একদম প্রতিসম। ঠিক যেমন একটা দাড়িপাল্লা 2 দিকে সমান ভার নিয়ে ব্যালেন্স করে, এই কাঞ্জিটার ভিজুয়াল সিমেট্রিও সেই ভারসাম্যটাকে একেবারে পারফেক্টলি ফুটিয়ে তোলে। সার্কেলের পরিধিটা যদি আমরা আরও একটু বাড়াই তাহলেই পাব বাড়ি বা ইয়ের কনসেপ্ট। এই কাঞ্জিটাকে ভাঙলে একদম ওপরে একটা অংশ দেখতে পাবেন, যেটা দেখতে ঠিক একটা বাড়ির চাল বা ছাদের মতো। আমরা একে বলি রুফ রাডিক্যাল। আর সেই ছাদের নিচে রয়েছে অনেকগুলো মানুষের প্রতীক। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আক্ষরিক অর্থেই একটা ছাদের নিচে জড়ো হওয়া মানুষরাই হলো ঘর বা বাড়ি। এই সহজ ভিজুয়ালটা একবার মাথায় ঢুকে গেলে এই কাঞ্জিটা ভোলা আসলেই অসম্ভব। এরপর দেখুন, আগের ওই মানুষের চিহ্নের সাথে যখন একটা পতাকার চিহ্ন যুক্ত করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে জোকু বা গোত্রের কাঞ্জি। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, একই পতাকার নিচে জড়ো হওয়া মানুষেরাই কিন্তু একটা গোত্র বা ঐক্যবদ্ধ দল গঠন করে। একটা ব্যানার বা পারিবারিক প্রতীকের নিচে একতাবদ্ধ মানবগোষ্ঠী, এটাই হলো এই কাঞ্জিটার মূল ধারণা।
আগের এই দুটো কনসেপ্ট একদম ক্লিয়ার করার জন্য পাশাপাশি এই তুলনাটা দেখা খুব জরুরি। একটু গভীরভাবে চিন্তা করুন, ভৌত কাঠামোর স্পেস অর্থাৎ বাড়ি বা ইয়ের সাথে যখন মানবগোষ্ঠীর দল বা জকুকে একত্রিত করা হচ্ছে, তখনই কিন্তু আমরা সম্পূর্ণ শব্দটা পাচ্ছি পরিবার বা কাজকু। সহজ কথায় একটা নির্দিষ্ট বাড়ি আর সেখানে থাকা একটা ঐক্যবদ্ধ দল, এই দুয়ে মিলেই তৈরি হলো একটা পূর্ণাঙ্গ পরিবার। একদম সিম্পল ম্যাথ। চলে এলাম চতুর্থ সেকশনে, ব্রাঞ্চেস, সিবলিংস। আমাদের এক্সপ্যান্ডিং সার্কেলটা এবার প্রসারিত হচ্ছে একদম বাইরের দিকে স্তরে, অর্থাৎ আমাদের ভাই বোনদের দিকে। বড় ভাইয়ের কাঞ্জি বা আনি কনসেপ্টটি মূলত আগে জন্মানো বা অপেক্ষাকৃত লম্বা ও বড় হওয়ার সাথে যুক্ত। ছবিটার দিকে একটু তাকালেই মনে হবে যেন একজন মানুষ বড় পা ফেলে খুব সগর্বে দাঁড়িয়ে আছে, আর তার মাথাটা সবার উপরে। পরিবারের বড় সদস্য হিসাবে তার যে একটা শক্ত অবস্থান এবং দায়িত্ববোধ থাকে, এই কাঞ্জিটার মাধ্যমে ঠিক সেটাই নির্দেশ করা হচ্ছে। অন্যদিকে ছোট ভাই বা ওতোর কাঞ্জিটাকে ভিজুয়ালি এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যা বড় ভাইয়ের ঠিক উল্টো। বড় ভাইয়ের কাঞ্জিতে যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটা ভাব ছিল, এখানে কিন্তু কাঠামোটা দেখে মনে হচ্ছে যেন কেউ পরে এসেছে বা বয়সের দিক থেকে ছোট। এর গঠনটাও একটু প্যাঁচানো, যেটা হয়তো ছোটদের চঞ্চলতা বা খেলাধুলাটাকেই পরোক্ষভাবে নির্দেশ করছে। প্যাটার্ন রিকগনিশনের এই বিষয়টা কিন্তু সত্যিই চমকপ্রদ। একটু খেয়াল করুন, বাম পাশে নারী বা উইমেনের র্যাডিক্যাল আর ডান পাশে বড় বা বয়োজ্যেষ্ঠ হওয়ার ধারণা। এই দুটোকে একসাথে করলেই দারুণভাবে তৈরি হয়ে যাচ্ছে বড় বোন বা আনের কাঞ্জি। ডান দিকের এই অংশটা মূলত শহরের একটা বাজারের বা বড় রাস্তার চিহ্ন বোঝায়, যা কিনা ব্যস্ততা আর দায়িত্বশীলতারও প্রতীক। আর ঠিক একই লজিক্যাল ফর্মুলা ব্যবহার করে শুধু ডান পাশে ছোট বা ইয়াঙ্গার কনসেপ্টটা বসিয়ে দিলেই একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় ছোট বোন বা ইমোতো এর কাঞ্জি। এখানে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, বাম দিকের ওই নারী র্যাডিক্যালটা কিন্তু একেবারে অপরিবর্তিত থাকছে। এই ধরনের একটা স্থিতিশীল ভিত্তি বা বেস যখন থাকে, তখন কাঞ্জি শেখাটা কতটা সহজ আর লজিক্যাল হয়ে যায়, তাই না? আমরা এসে পড়েছি ৫ নম্বর সেকশনে, নিমনিক অ্যান্ড মেট্রিক্স। এতক্ষণ ধরে আমরা যে দারুণ সব স্ট্রাকচারাল প্যাটার্ন শিখলাম, চলুন এবার সেগুলো একটু একসাথে ঝালিয়ে নিই। এই ভাইবোন মেট্রিক্সটা আমাদের এতক্ষণের শেখা লজিকগুলোকে খুব সুন্দরভাবে সামারাইজ করে। ছকটার দিকে তাকালেই দেখবেন উপরের সারিতে আছে বড় ভাই এবং বড় বোন, আর ঠিক তার নিচের সারিতেই অবস্থান করছে ছোট ভাই এবং ছোট বোন। আবার যদি লম্বালম্বিভাবে দেখেন, এক কলামে সব পুরুষ সদস্য আর অন্য কলামে নারী সদস্যরা। খেয়াল করে দেখুন, নারী সদস্যদের কাঞ্জিতে সবসময় বাম পাশে ওই নারী র্যাডিক্যালটা থাকছে, যার ফলে দেখা মাত্রই তাদের আলাদা করে চেনা যায়। এই ধরনের একটা মেট্রিক্স কিন্তু আমাদের মস্তিষ্কে একটা পরিষ্কার ছবি গেঁথে নেওয়ার জন্য জাস্ট অসাধারণ কাজ করে। সবকিছুকে একসাথে নিয়ে এসে যখন আমরা এই সম্পূর্ণ ফ্যামিলি ট্রিটা দেখছি, তখন আমাদের একেবারে শুরুর সেই এক্সপ্যান্ডিং সার্কেলের কনসেপ্টটা যেন চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠল। একদম নিচে আমি এবং নিজে, তার উপরে ভরসা দেওয়ার মতো আমাদের অভিভাবকেরা, আর দুই পাশে ভাই বোনেরা মিলে তৈরি করেছে একটা চমৎকার আর সম্পূর্ণ পরিবার। দেখুন, এতক্ষণ যেগুলোকে আলাদা আলাদা চিহ্ন মনে হচ্ছিল, এখন সেগুলো আর আলাদা কোনো কাঞ্জি নয়, বরং একটা বড় অর্থবহ ছবির এক একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের শেষ সেকশন, টেস্ট ইউরসেলফ। চলুন এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলো একটু ঝটপট যাচাই করে নেওয়া যাক। মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে স্ক্রিনে থাকা এই 5টি ক্যারেক্টারকে একটু ভিজুয়ালি ডিকোড করার চেষ্টা করুন তো। একটু আগে আমরা যে নেমনিক ম্যাথ, ওই যে ছাদের র্যাডিক্যাল কিংবা গাছে দাঁড়িয়ে থাকা মানুষের গল্পগুলো নিয়ে কথা বললাম, জাস্ট সেগুলো একটু মাথায় আনুন। দেখবেন উত্তরগুলো এমনিতেই চোখের সামনে ভেসে উঠছে। আর এই ক্যারেক্টারগুলোকে যখন আমরা বাস্তবে বা কোনো বাক্যে প্রয়োগ করি, তখনই বোঝা যায় আমাদের লার্নিংটা আসলে কতটা স্ট্রং হয়েছে। যেমন ধরুন, ছোট ভাই একজন ছাত্র। এই বাক্যটার জন্য সঠিক কাঞ্জি কোনটা হতে পারে? একটু চিন্তা করলেই কিন্তু বের হয়ে আসবে। ছোট ভাইয়ের সেই প্যাঁচানো কাঠামোটার কথা মনে পড়ছে তো? ঠিক এভাবেই শূন্যস্থান পূরণ আর অনুবাদের প্র্যাকটিসগুলো আমাদের কনসেপ্টগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে দেয়। জাপানি ফ্যামিলি ট্রির এই চমৎকার ভিজুয়াল ভাষাগুলো ডিকোড করার পর একটা ব্যাপার ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? এই কাঞ্জিগুলোর মধ্যে লুকিয়ে থাকা কোন গল্পটা আপনাদের নিজেদের পরিবারের সাথে সবচেয়ে বেশি মিলে যায় বলে মনে হয়?
হয়তো বড় ভাইয়ের সেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা দায়িত্বশীলতা কিংবা সন্তানের দিকে অভিভাবকের সতর্ক নজর রাখার বিষয়টা ভেবে দেখবেন। কিন্তু এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের এই এক্সপ্লেনার সেশনটি এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই দারুণ যাত্রা চলুক সবসময়।